আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ফিজিক্স সিম্পলিফাইড গ্রুপের বেসিক টু এক্সট্রিম প্রোগ্রামের তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 2 নিয়ে সবার সামনে এসে উপস্থিত হয়েছি। আশা করি সবাই সবার ফ্রেন্ডদেরকে নিয়ে এবং তোমরা নিজেরাও এই কোর্সটা থেকে বা এই ক্লাসগুলো থেকে অনেক বেশি উপকৃত হতে পারবে। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এমসিকিউর দিক থেকে। এই সব জায়গা থেকে কিন্তু বোর্ডে এবং ভার্সিটিগুলোতে অনেক বেশি এমসিকিউ আসে। তাহলে সবাই একটু সবার ফ্রেন্ডকে মেনশন করে দাও যাতে সবাই তোমাদের সাথে ক্লাসটা করে উপকৃত হইতে পারে। আর আমাদের এই গ্রুপে কিন্তু আস্তে আস্তে এরকম রেগুলার তাপগতিবিদ্যার উপর লেকচারগুলো শনি সম্বুধ 8:30টায় চলতে থাকবে। সো সবাই যেন কখনোই মিস না করো ক্লাসগুলো। এই জন্য কিন্তু অবশ্যই সবার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে রাখো যেন সবাই আমাদের গ্রুপে চলে আসতে পারে। আচ্ছা, একজন কোশ্চেন করছে টোটাল কয়টা ক্লাস নিব থার্মোডাইনামিক্সের উপর। আচ্ছা ভাইয়া, আমি মোটামুটি প্ল্যান করছি যে 10 থেকে 12টার মতো ক্লাস হবে। এরপরে হয়তো আমাদের আর 2 থেকে 3টা বা 4টা ক্লাস এক্সট্রা লাগতে পারে। ওই যে কঠিন কিছু টপিক আমি বলছিলাম পড়াবো, বিশেষ করে যেগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, ওই ক্লাসগুলো মেইনলি হয়তো বা দেখা যাবে একটু এক্সট্রা হইতে পারে। কিন্তু আমি চাইবো যে ওই ক্লাসগুলো আমি একটু এক্সট্রা ক্লাসের মতো করে দেওয়ার, অর্থাৎ আমাদের রেগুলার ক্লাসের বাইরে, অর্থাৎ আরেকটা চ্যাপ্টার শুরু করে এর মাঝখানে হয়তো এক্সট্রা ক্লাসগুলো দিব। এটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে, তোমরা যা চাও ওরকম অনুযায়ী আমি সিদ্ধান্ত নিব। আর ওকে, ক্লিয়ার সব কিছু? আজকের অডিও একদম ক্লিয়ার, রাইট? ওকে, তাহলে আসো। আজকের অডিওটা একদম ক্লিয়ার আছে, সো কোনো রকম কোনো প্রবলেম নাই। আসো, আজকে আমাদের তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 2 শুরু হইতে যাচ্ছে। সবাই সবার ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দাও, কারণ সবাই যেন আমাদের সাথে গতদিনের মতো একদম এক্সাইটেড একটা ক্লাস করতে পারে। তাহলে আসো, আমরা আজকে শুরু করে দিব আমাদের তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 2 বা ক্লাস নাম্বার 2। আসো, আজকে আমরা শুরু করব যেই টপিকটা থেকে, সেটা হচ্ছে গতদিন যেই টপিকটা আমরা রেখে দিছিলাম, দ্যাট ইজ তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, বা ইংলিশে বলছিলাম আমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এটা থেকে আমরা শুরু করব আজকে তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে। আচ্ছা, এই তাপগতিবিদ্যার 0তম সূত্র পড়ানোর জন্য আমি ছোট্ট একটা বেসিক দিছিলাম তোমাদেরকে, সেটা ছিল তাপীয় সমতা। সেটা কি ছিল? সেটা ছিল তাপীয় সমতা বা থার্মাল ইকুইলিব্রিয়াম। এই তাপীয় সমতা জিনিসটা কি ছিল? আমাদের কাছে যদি দুইটা বস্তু থাকে, একটা বস্তু এ বস্তু আর একটা বস্তু যদি আমাদের কাছে থাকে, যেটা কি বস্তু? বি বস্তু। এই এ বস্তু এবং বি বস্তু, এই দুইটা বস্তু তাপীয় সমতায় আছে। এই কথাটার মানে কি? এই দুইটা বস্তু তাপীয় সমতায় আছে, এই কথাটার মানে হচ্ছে আমাদের এই বস্তু থেকে এই বস্তু, অর্থাৎ এ বস্তু থেকে বি বস্তুতে বা বি বস্তু থেকে এ বস্তুতে কোনো প্রকার তাপের আদান প্রদান হবে না। এই তাপের আদান প্রদান হবে না কেন? ওই যে আমরা বলছিলাম এই দুইটা বস্তুর মধ্যে কোনো প্রকার তাপের আদান প্রদান হবে না। এটার কারণ হচ্ছে বস্তুদ্বয়ের মধ্যে তাপমাত্রা পরস্পর সমান। কি বলছিলাম আমরা? বস্তুদ্বয়ের মধ্যে তাপমাত্রা পরস্পর কি সমান। কারণ আমরা জানি তাপমাত্রা কারো যদি বেশি হয়, কারো যদি কম হয়, তাহলে বেশি তাপমাত্রা মানে গরম জায়গা থেকে কম তাপমাত্রা ঠান্ডা জায়গায় কি হয়? তাপটা আস্তে আস্তে চলে যায়। ঠিক না ব্যাপারটা? তাহলে দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকলেই শুধুমাত্র ওই জায়গায় তাপের কি হইতে পারে? আদান প্রদান হইতে পারে। সো তাপীয় সমতা মানে ওদের মধ্যে কোনো প্রকার তাপের আদান প্রদান হবে না। কেন হবে না? কারণ ওদের তাপমাত্রা পরস্পর কি হবে? সমান। তাহলে তাপীয় সমতার সংজ্ঞা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি বলবো? আমি বলবো দুটি বস্তু মধ্যে যদি তাপের কোনো রূপ আদান প্রদান না ঘটে, তাহলে আমরা বলি বস্তুদ্বয় তাপীয় সমতায় আছে। অথবা দুইটা বস্তুর তাপমাত্রা যদি পরস্পর সমান হয়ে যায়, দুইটা বস্তুর তাপমাত্রা যদি পরস্পর কি হয়ে যায়? সমান হয়ে যায়, তাহলে বস্তুদ্বয় পরস্পর কিসে আছে? তাপীয় সমতায় আছে। এখন তাপীয় সমতায় যখন থাকবে, তখন বস্তুদ্বয়ের তাপ সমান হতেও পারে, নাও হতে পারে। কি বললাম তাহলে? এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে তাপ সমান হতেও পারে, নাও পারে। কিন্তু
তাপ সমান হবে কি হবে না সেটা তাপীয় সমতার সাথে রিলেটেড না। তাপীয় সমতার সাথে রিলেটেড হচ্ছে যে ওদের তাপমাত্রাটা পরস্পর কি হইতে হবে, সমান হইতে হবে, যেন এই পাশ থেকে ওই পাশে কোনো প্রকার তাপের কি না হয়, আদান প্রদান না হয়। এটাকে আমরা বলতেছিলাম কি, তাপীয় সমতা। তাহলে তাপীয় সমতা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, যে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান না হওয়া মানে ওরা পরস্পর তাপীয় সমতায় আছে। এবং এটার শর্তটা কি বা এটার কারণটা কি? কারণটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রা পরস্পর কি থাকবে, সমান থাকবে। দুজনের মধ্যে যদি তাপমাত্রাটা সমান হয় তখনই আমরা বলবো বস্তুতে কিসে আছে, তাপীয় সমতায়। তাহলে চলে আসো, এখন আমরা পাশাপাশি দেখে ফেলবো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে শুরু করি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। সবাই একটু বলছিলাম যে লেখা যদি তাড়াতাড়ি লিখতে না পারি তাহলে একটু স্ক্রিনশট নিয়ে ফেলবো, পরে নোট করে ফেলবো, ঠিক আছে? অথবা যারা একটু দ্রুত ফাস্ট লিখতে পারতেছো ওরা লিখে ফেলবা। আচ্ছা, মুছে দিচ্ছি। ওকে, তাহলে আসো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মধ্যে একটু খেয়াল করবো সবাই। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, খুব বেশি লাগবে আমাদের, বিশেষ করে হচ্ছে এটার উপর বেস করে যে এমসিকিউ গুলো আসে ওগুলার অ্যান্সার করার জন্য এই সূত্রটা ভালো করে জানাটা দরকার। তাহলে আসো, আমাদের কাছে মনে করি দুইটা বস্তু আছে, এই একটা বস্তু এ বস্তু, এই আরেকটা বস্তু বি বস্তু। যেই দুইটা বস্তু কোনোভাবে একজনের সাথে আরেকজন সংযুক্ত নাই, অর্থাৎ এদের দুইজনের মধ্যে কোনো প্রকার কানেকশন নাই। তাহলে এদের দুইজনের মধ্যে কোনো প্রকার কানেকশন নাই, অর্থাৎ এরা দুইজন কোনোভাবেই যুক্ত নাই, ঠিক আছে? তার দ্বারা বা কোনো বস্তু দ্বারা কিছু দ্বারাই ওদের মধ্যে কোনো প্রকার কানেকশন নাই। বা সিম্পল কথায় আমরা বলতে পারি যে এই দুইটা বস্তুর মাঝখানে আমরা আসলে একটা অন্তরক পদার্থ দিয়ে রাখছি। অন্তরক পদার্থ মানে কি, যেটার মাধ্যমে তাপের কোনো আদান প্রদান হয় না। অন্তরক পদার্থ মানে কি, যেটার মধ্য দিয়ে তাপের কোনো আদান প্রদান হয় না। তাহলে এই দুইটা বস্তুর মধ্যে অন্তরক দিয়ে দেওয়া মানে কি, ওরা কানেক্টেড থাকতো না, অর্থাৎ ওদের মধ্যে কোনো প্রকার তাপের আদান প্রদান হচ্ছে না। ওরা এই যে ওদের নিজেদের মধ্যে কোনো প্রকার কানেকশন না থাকলেও এই এ বস্তুটা একটা বস্তুর সাথে এবং বি বস্তুটা অপর একটা বস্তুর সাথে কানেক্টেড আছে। এই যে এ বস্তুটা এই সি বস্তুর সাথে, আবার বি বস্তুটাও কার সাথে কানেক্টেড আছে, সি বস্তুর সাথে। তাহলে কি বললাম আমরা, এ আর বি পরস্পরের সাথে কানেক্টেড নাই, কিন্তু এ বস্তুটা একটা বস্তুর সাথে কানেক্টেড আছে, এই বি বস্তুটা আরেকটা বস্তুর সাথে কানেক্টেড আছে যেটা সেম বস্তু। এখন বলা হইল কি, এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলতেছে, খুবই সিম্পল। বলল এই প্রথম বস্তুটা এবং এই বস্তুটা যদি পরস্পর তাপীয় সমতায় থাকে, পরস্পর তাপীয় সমতায় থাকে, তাহলে তাপীয় সমতা থাকলে কি হবে বলো আমাকে, আদান প্রদান হবে না তাপে, বা ওদের তাপমাত্রাটা কি হবে, সমান। অর্থাৎ এ বস্তু এবং সি বস্তুর যে তাপমাত্রা আছে টি এ আর টি সি, এই দুইটা তাপমাত্রা পরস্পর কি হবে, ওরা বলতেছে তাপীয় সমতায় আছে, তার মানে এই দুইটা তাপমাত্রা পরস্পর কি হবে, সমান হবে। আবার বলল কি, আবার বলল এই বি বস্তু এবং সি বস্তু আবার পৃথকভাবে পরস্পরের সাথে কিসে আছে, তাপীয় সমতা। অর্থাৎ এই দুইজনও আবার পরস্পরের সাথে তাপীয় সমতায় আছে, তাপীয় সমতায় আছে পৃথকভাবে। অর্থাৎ এ বস্তু এবং সি বস্তু পরস্পরের সাথে তাপীয় সমতায় আছে, আবার বি বস্তু এবং সি বস্তু পরস্পরের সাথে পৃথকভাবে তাপীয় সমতায় আছে। তাহলে আমরা বলতে পারি এই বি আর সি এর তাপমাত্রা পরস্পর কি হবে, সমান। এই যে টি বি এর তাপমাত্রা এবং সি এর তাপমাত্রা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে বললো কি যে এ এর সাথে তাপীয় সমতায়, এ এর সাথে যদি তাপীয় সমতায় থাকে তাহলে ফলাফলটা কি হবে, ফলাফলটা হবে আলটিমেটলি এ এবং বি বস্তু পরস্পরের সাথে কিসে থাকবে, তাপীয় সমতায় থাকবে। এ ও বি পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে, পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দেখো কত ইজি, এর সাথে সি তাপীয় সমতায়, বি এর সাথে সি তাপীয় সমতায় থাকলে এ আর বি বস্তুর মধ্যে কোনো কানেকশন না থাকার পরেও এ আর এ পরস্পরের তাপীয় সমতা থাকবে। সিম্পল, তুমি দেখো টি এ আর টি সি সমান আর টি বি আর টি সি সমান, তাহলে তুমি এই দুটি ইকুয়েশন থেকে দেখো তো বলতে পারো কি টি এ আর টি বি পরস্পর কি সমান। এই যে টি এ আর টি বি পরস্পর সমান মানে কি, এ আর বি এর তাপমাত্রা সমান। দুইটা বস্তুর তাপমাত্রা সমান মানে ওরা কিসে থাকে, তাপীয় সমতায় থাকে। তার মানে এ আর বি বস্তু পরস্পরের তাপীয় সমতায় থাকবে। কথা ক্লিয়ার? এই দুইজন আলাদা করে আছে, এই দুজন আলাদা করে আছে, মানে আলটিমেটলি রেজাল্ট কি,
এই দুইজন পরস্পরের সাথে তাপীয় সমতায় আছে। বিবৃতিটা যদি আমরা একটু করে লিখে ফেলি, বিবৃতিটা পরীক্ষায় আসবে, অর্থাৎ এটার এক্সপ্লেনেশনটা পরীক্ষায় আসবে। এক্সপ্লেনেশন বা এটা সংজ্ঞাটা কি, এই শূন্যতম সূত্রের সংজ্ঞাটা কি? শূন্যতম সূত্রের সংজ্ঞা হচ্ছে দুটি বস্তু পৃথকভাবে অন্য কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে প্রথমোক্ত বস্তুদ্বয়ও পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে। এই যে বিবৃতিটা, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় ক নাম্বারে খুব বেশি আসে। তাহলে বললাম কি, দেখো তো কথাটা ঠিক আছে কিনা? দুটি বস্তু পৃথকভাবে অন্য কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে। এই যে দুটি বস্তু পৃথকভাবে অন্য কোনো বস্তুর সাথে কিসে আছে? তাপীয় সমতায় আছে। তার মানে প্রথমোক্ত বস্তুতে, এই যে প্রথমোক্ত বস্তুদ্বয়, প্রথমে যে এই দুইজনের কথা বলছি, ওরাও পরস্পরের সাথে কিসে থাকবে? তাপীয় সমতায় থাকবে। এই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। কোয়াইট ইজি একটা সূত্র, কিন্তু এই জায়গার মেইন বেসিকটা কিন্তু কে? তাপীয় সমতা। দ্যাট ইজ দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হবে না, বা ওদের তাপমাত্রা পরস্পর কি হবে? সমান হবে। দেখি কে কে এই কনসেপ্টটা বুঝো নাই, একটু আমাকে কমেন্ট করে জানায় দাও। তাহলে চলে আসি এরপরে। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি? পৃথকভাবে অন্য একটা বস্তুর সাথে তাপীয় সমতা থাকবে। এর মানে এই দুইটা বস্তু পরস্পরের সাথে কিসে আছে? তাপীয় সমতায়, বা তাপমাত্রা পরস্পর কি হবে? সমান হবে। ওকে, আসো এখন কথা হচ্ছে, এই যে আমরা শূন্যতম সূত্রটা পড়লাম বা ওর বিবৃতিটা পড়লাম, এই বিবৃতিটা আমরা প্রয়োগ করব কোথায়? মানে এটা বাস্তব লাইফে এটার ইউজটা কি? একটা সূত্র দিয়ে দিছে, শুধু এই সূত্রটা কি দিয়ে দিবে ওরা? শুধু কি সূত্রটা দিয়ে দিবে? না, এটার কিন্তু প্রয়োগ আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রয়োগ আছে। একটু খেয়াল করবা এটার প্রয়োগটা কি। এটার প্রয়োগটা হচ্ছে, একটু চিন্তা করো তো, এটা মনে করে একটা থার্মোমিটার, এটা মনে করছি একটা পারদের থার্মোমিটার। তাহলে ভেতরে কে আছে? ভেতরে কিন্তু এই যে পারদটা আছে, এই যে ভেতরে পারদ আছে। তাহলে এটা হচ্ছে পারদ থার্মোমিটার। ওকে, এটা একটা পারদ থার্মোমিটার। এবং পারদ থার্মোমিটারের কি এইটুকু অংশ হচ্ছে কাঁচ, ঠিক না? এইটুকু অংশ কাঁচ, এবং এই যে এটা একটা লোহার অংশ, ঠিক না? এটা একটা লোহা, ঠিক আছে, এটা একটা লোহা। এখন একটু চিন্তা করো তো সবাই, এই যে থার্মোমিটারটা আছে, এই থার্মোমিটার দিয়ে আমরা জ্বর মাপবো। কেমনে মাপবো? তুমি থার্মোমিটারটা খেয়ে ফেলবা অথবা রাখবা বগলের নিচে। তাহলে তখন কি হবে? একটু খেয়াল করবা। তখন তোমার শরীরে, এটা মনে করো তোমার মুখ, তাহলে তোমার মুখের মধ্যে এখন খাইছো থার্মোমিটারটা, ঠিক আছে? থার্মোমিটারটা খাওয়ার পরে এখন তোমার মুখের সাথে সংস্পর্শে আছে এই লোহাটা। তোমার মুখের সাথে সংস্পর্শে কে আছে? লোহাটা। তখন তোমার মুখ আর এই লোহাটা পরস্পরের সাথে কিসে চলে আসবে? তাপীয় সমতায় চলে আসবে। কেন? কারণ একজন একজনকে টাচ করে রাখছে, আস্তে আস্তে তাপের আদান প্রদান হইতে কি হবে? এরপর এক সময় দুইজনের তাপমাত্রা পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। টেম্পারেচার পরস্পর সেম হয়ে যাবে, ঠিক না? একজন একজনকে টাচ করতে করতে এক সময় দুইজনের তাপমাত্রা পরস্পর কি হয়ে যাবে? সমান। আবার দেখো তো, এই যে লোহাটা আছে, লোহাটার সাথে কিন্তু আবার পারদ কানেক্টেড আছে। লোহাটার সাথে আবার কে কানেক্টেড আছে? পারদ। এরা দুইজনকে টাচ করে রাখছে। তার মানে একটু পরে এরা দুইজনও পরস্পরের সাথে কিসে চলে আসবে? তাপীয় সমতায় চলে আসবে। তাহলে বুঝো আবার ব্যাপারটা, তোমার মুখে খাইছো, খাওয়ার কারণে এই থার্মোমিটারের লোহার সাথে তোমার মুখ, মানে তোমার শরীর আসলে পরস্পরের সাথে কিসে চলে আসছে? তাপীয় সমতায় চলে আসছে। পরস্পরের সাথে কিসে চলে আসছে? তাপীয় সমতায় চলে আসছে। এরপর আবার এই লোহাটা, থার্মোমিটারের লোহাটা এবং থার্মোমিটারের পারদটা পরস্পরের সাথে আবার কিসে থাকবে? তাপীয় সমতায়। এর মানে কি বুঝাচ্ছে? এর মানে তোমার মুখ, মানে তোমার শরীর, আসলে তোমার শরীর এবং এই পারদ পরস্পরের সাথে কিসে আছে? তাপীয় সমতায় আছে। পরস্পরের সাথে কিসে আছে? তাপীয় সমতায় আছে। এই যে কিরকম, শরীর আর লোহা তাপীয় সমতায়,
লোহা আর পারদ তাপীয় সমতায়। তার মানে তোমার শরীর আর পারদ পরস্পর কিসে আছে? তাপীয় সমতায় আছে। এই জন্য আমরা যখন থার্মোমিটারটা খেয়ে ফেলি তখন কিন্তু এই পারদটা বেড়ে যায়, ঠিক না? মনে করো এতটুকু আছে, এ কিন্তু আস্তে আস্তে বাড়ে। মনে করো এখন এটার দাগ হচ্ছে 102, তখন তুমি বলো তোমার জ্বর হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট। তোমার জ্বর কত? 102 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে এই যে শূন্যতম সূত্রের উপর বেস করে থার্মোমিটার কিন্তু বানানো হয়েছে। এই যে তোমার শরীরের সাথে লোহা তাপীয় সমতায়, লোহার সাথে পারদ তাপীয় সমতায়, আলটিমেটলি তোমার শরীরের সাথে পারদ তাপীয় সমতায় আছে। সো আমরা বলবো যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের প্রয়োগ কি? থার্মোমিটার। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের প্রয়োগ কি? থার্মোমিটার। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, পরীক্ষায় খুব বেশি আসে, ঠিক আছে? তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের প্রয়োগ কি? থার্মোমিটার। এবার আসো আর একটু বাড়াই এটাকে, একটু খেয়াল করো তো। এই জায়গার মধ্যে যে পারদটা আছে, এই পারদটা বাড়লে আমরা বুঝি কি? ওই যে জ্বরের একটা দাগের মধ্যেও অতিক্রম করে, তখন আমরা বুঝি ও আচ্ছা আমার জ্বর তো এত। এখন মনে করো তুমি ঠান্ডা একটা জায়গার মধ্যে এই পারদ থার্মোমিটার রাখছো, তখন কি হবে? তখন এই পারদটা আস্তে সংকুচিত হয়ে যাবে। কেন? কারণ তখন টেম্পারেচারটা কম। তাহলে ব্যাপারটা কি আসতেছে? তাপমাত্রা বাড়লে পারদটা আস্তে আস্তে প্রসারিত হয়, তাপমাত্রা কমলে পারদটা আস্তে আস্তে সংকুচিত হয়। তাহলে পারদটা সংকুচিত প্রসারিত হচ্ছে, যেটা দেখে আমরা বুঝতে পারতেছি তাপমাত্রা বাড়ছে অথবা কি হয়েছে? কমছে। এই যে তোমার শরীরে মনে করো জ্বর নাই, তাহলে এই পারদটা কি আর অত প্রসারিত হবে? 102 পর্যন্ত প্রসারিত হবে? হবে না। তাহলে তো এই যে পারদটার প্রসারণ বা সংকোচন দেখে আমরা বুঝতে পারতেছি তাপমাত্রাটা বেশি হয়েছে নাকি কম হয়েছে। তাহলে এই পারদ থার্মোমিটারের পারদের সংকোচন প্রসারণ দেখে, পারদের সংকোচন প্রসারণ দেখে আমরা তাপমাত্রা মাপি, তাপমাত্রা মাপতে পারি, তাপমাত্রা মাপতে পারি। কি? পারদের এই সংকোচন প্রসারণটা দেখে আমরা তাপমাত্রাটা কি করতে পারি? মেজার করতে পারি বা তাপমাত্রাটা মাপতে পারি। এই যে পারদের কোন ধর্মের উপর ভিত্তি করে এটা মাপতে পারতেছো তুমি তাপমাত্রাটা? পারদের সংকোচন প্রসারণ ধর্মের উপর। অর্থাৎ তাপমাত্রা দিলে পারদটা প্রসারিত হয়, তাপমাত্রা কমাই নিলে পারদ কি হয়? সংকুচিত। তাহলে এই ধর্মটার উপর, পারদের সংকোচন প্রসারণ ধর্মের উপর বেস করে, এই ধর্মের উপর ভিত্তি করে, ধর্মের উপর ভিত্তি করে আমরা কি মাপছি? এই ধর্মটার উপর ভিত্তি করে আমরা তাপমাত্রা মাপছি। তাহলে তাপমাত্রা মাপতেছি। তাপমাত্রার অপর নাম কি বলছিলাম? মনে আছে কারো? উষ্ণতা বলছিলাম। এই জন্য এই ধর্মের নাম বলা হয় উষ্ণতা মিতি ধর্ম। তাহলে উষ্ণতা মানে কি? উষ্ণতা মানে তাপমাত্রা। উষ্ণতা মানে কি? তাপমাত্রা। মিতি মানে কি? ওই যে জ্যামিতি, পরিমাপ। তাপমাত্রা পরিমাপের ধর্ম। তাহলে উষ্ণতা মিতি ধর্ম কি? তাপমাত্রা পরিমাপের ধর্ম। অর্থাৎ বস্তুর যেই ধর্মের উপর ভিত্তি করে আমরা তাপমাত্রাটা মাপতে পারি বা তাপমাত্রাটা পরিমাপ করতে পারি, সেই ধর্মের নামই হচ্ছে কি? উষ্ণতা মিতি ধর্ম। তাহলে উষ্ণতা মিতি ধর্ম, যেমন পারদের উষ্ণতা মিতি ধর্ম কি? পারদ থার্মোমিটারের উষ্ণতা মিতি ধর্ম কি? পারদের সংকোচন প্রসারণ। পারদ থার্মোমিটারের উষ্ণতা মিতি ধর্ম কি? পারদের সংকোচন প্রসারণ। তাহলে পারদের সংকোচন প্রসারণটাই হচ্ছে ওর কি ধর্ম? উষ্ণতা মিতি ধর্ম। তাহলে যে কোনো থার্মোমিটারের উষ্ণতা মিতি ধর্মের উপর ভিত্তি করে আমরা কি মাপি? তাপমাত্রা মাপি। যে কোনো থার্মোমিটারের, ঠিক আছে? যে কোনো থার্মোমিটারের উষ্ণতা মিতি ধর্মের উপর ভিত্তি করে আমরা কি মাপি? তাপমাত্রা মাপি। যে কোনো থার্মোমিটারের উষ্ণতা মিতি ধর্মের উপর ভিত্তি করেই তাপমাত্রা মাপা হয়, তাপমাত্রা মাপা হয়। তাহলে আমরা যে কোনো তাপমাত্রা যখন মাপবো সেটা কিসের উপর বেস করে মাপবো? এই উষ্ণতা মিতি ধর্মের উপর ভিত্তি করে মাপবো। যেমন এই যে এক্সাম্পল, পারদ থার্মোমিটারের উষ্ণতা মিতি ধর্ম কি? পারদের সংকোচন প্রসারণ। এই ছাড়াও আরো বেশ কিছু থার্মোমিটার আছে যেগুলা কিন্তু আমাদের পরীক্ষায় বেশ আসে, ঠিক আছে? যে ওদের উষ্ণতা মিতি ধর্মটা কি, ওদের উষ্ণতা মিতি ধর্মটা কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওদের উষ্ণতা মিতি ধর্মটা কি? তাহলে আসো তো ওদের উষ্ণতা মিতি ধর্ম আসি। যেমন কিছু থার্মোমিটারের নাম লিখবো আমি এখানে, থার্মোমিটারের নাম লিখবো, ওদের উষ্ণতা মিতি ধর্ম। এটা উষ্ণতা মিতি ধর্ম। অর্থাৎ যেই ধর্মের উপর ভিত্তি করে কি মাপবো? যেই ধর্মের উপর ভিত্তি করে কি মাপবো? তাপমাত্রা মাপবো। যেমন একটা থার্মোমিটার আছে রোদ থার্মোমিটার বা প্লাটিনাম রোদ থার্মোমিটার। অর্থাৎ রোদটা কিসের তৈরি হয়? রোদটা কিসের তৈরি হয়? প্লাটিনামের তৈরি হইতে পারে।
এছাড়াও অন্যান্য আছে, তবে প্লাটিনাম রোধ থার্মোমিটারও আছে। এই প্লাটিনাম রোধ থার্মোমিটারের রোধের ধর্মের উপর ভিত্তি করে আমরা তাপমাত্রা মাপি। কিসের ধর্মের উপর ভিত্তি করে? রোধের ধর্ম। আমরা দেখাবো চলতরিত অধ্যায়ে এই রোধ দিয়ে যে তাপমাত্রা মাপা যায় এটা আমরা দেখব, ঠিক আছে? চলতরিত অধ্যায়ে রোধ দিয়েও যে তাপমাত্রা মাপা যায়। আসো তাহলে রোধ থার্মোমিটারের রোধের ওপর ধর্মের উপর ভিত্তি করে কি মাপা যায়? তাপমাত্রা মাপা যায়। তাহলে রোধ থার্মোমিটারের উষ্ণতামিতি ধর্ম কি? রোধের ধর্ম। এই ছাড়াও আসো আছে আমাদের খুব ইম্পর্টেন্ট থার্মোকাপল থার্মোমিটার। থার্মোকাপল থার্মোমিটারের হচ্ছে তড়িৎচালক শক্তির পার্থক্যের উপর ভিত্তি করে আমরা কি মাপতে পারি? তাপমাত্রা মাপতে পারি। তাহলে থার্মোকাপলের হচ্ছে তড়িৎচালক শক্তির কিসের উপর ভিত্তি করে? পার্থক্যের উপর ভিত্তি করে। এই ছাড়াও আছে পাইরোমিটার, যে পাইরোমিটারের বিকিরণ ধর্মকে কাজে লাগায় আমরা কি মাপতে পারি? থার্মোমিটারের তাপমাত্রা মাপতে পারি। তাহলে কি পাইরোমিটারে বিকিরণ ধর্ম দিয়ে মাপবো, থার্মোকাপলে এটা দিয়ে মাপবো, রোধ থার্মোমিটার রোধের ধর্ম দিয়ে মাপবো, পারদের থার্মোমিটারে পারদের কি দিয়ে মাপবো? সংকোচন প্রসারণ দিয়ে মাপবো। এর মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে পাইরোমিটার সর্বোচ্চ 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে। পাইরোমিটারটা কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে? 500 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে কে? পাইরোমিটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই যে আমি চার্টটা করলাম, এটা কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে। সো সবাই একটু লিখে নিবা বা স্ক্রিনশট তুলে নিবা। আর কেউ যদি বুঝে না থাকো কিছু বা আমাদের ক্লাসে কোনো প্রবলেম থাকলে একটু কমেন্ট করে আমাকে এখনই জানাও, আমি একটু চেক করে দেখি। একটু খেয়াল করবা, পাইরোমিটারটা একজন বলতে বলছে। পাইরোমিটারটা কি? পাইরোমিটারটা হচ্ছে এক প্রকার থার্মোমিটার, যেই থার্মোমিটারটার বিকিরণ ধর্ম, এই জায়গার মধ্যে একটা খুব হাই টেম্পারেচারের একটা সাবস্টেন্স থাকে, একটা ধাতু থাকে, ওই ধাতুটার বিকিরণ ধর্মটা কাজে লাগে। অর্থাৎ ও যে বিকিরণ করে তাপমাত্রাটা বা তাপটা, এই বিকিরণ ধর্মের উপর ভিত্তি করে আমরা ওর মাধ্যমে কি মাপতে পারি? তাপমাত্রা মাপতে পারি। কার ক্ষেত্রে? পাইরোমিটারের মাধ্যমে। এবং ও সর্বোচ্চ কত তাপমাত্রা মাপতে পারে? 500 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে। এগুলা আমাদের বইতে লেখা থার্মোমিটার, কথা বুঝবা। থার্মোমিটার কিন্তু এরকম না যে শুধু এই রকম থার্মোমিটারই আছে, আরো অনেক রকম থার্মোমিটার আছে, ঠিক আছে? জাস্ট এগুলো আমাদের বইতে আছে এবং এগুলো আমাদের এমসিকিউতে বেশি আসে, এই জন্য আমি এগুলো তোমাদেরকে একটু লিখাই দিয়েছি, ঠিক আছে? সো এগুলো একটু সবাই ভালো করে আলাদা করে নোট করে রাখবা, মাথায় রাখবা, এগুলো কিন্তু এমসিকিউতে খুব বেশি আসবে। তাহলে আসো আমরা একটু মুছতেছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের থেকে আমরা কিন্তু তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে শুধু বিবৃতি বা তাপীয় সমতাই না, বরং আরেকটা জিনিস জানতে পারছি যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র প্রয়োগ করব আমরা কোথায়? থার্মোমিটারে। এবং এই থার্মোমিটারের তাপমাত্রা মাপি কিসের উপর ভিত্তি করে? আমরা উষ্ণতামিতি ধর্মের উপর ভিত্তি করে। আবারও বলি, থার্মোমিটারের তাপমাত্রা মাপি কিভাবে? আমরা উষ্ণতামিতি ধর্মের উপর ভিত্তি করে। এই উষ্ণতামিতি ধর্ম বিভিন্ন বস্তুর জন্য বিভিন্ন রকম, যেমন পারদের ক্ষেত্রে সংকোচন প্রসারণ, রোধের ক্ষেত্রে রোধ, তারপর পাইরোমিটারের ক্ষেত্রে হচ্ছে বিকিরণ ধর্ম। এই জিনিসগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে চলে আসি, এরপরে সামনে অগ্রসর হব আমরা। আসো এরপরে, ওকে, তাহলে আসি তো। এরপরে আমরা শুরু করব তাপগতিবিদ্যার পরের সূত্রটা, যেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আমরা প্রায় 2-3 ক্লাস পড়াশোনা করব। দেখবা এরপরেও আমরা যদি কোনো টপিক পড়ে থাকি সেটাও দেখবা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। এই চ্যাপ্টারে এত বেশি কানেকশন, তুমি খুব ভালো লাগবে দেখবে এই চ্যাপ্টারটা পড়তে। তাহলে চলে আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আছে, এটা দুইজন বিজ্ঞানী দিচ্ছেন, ঠিক আছে? প্রথমে এই বিবৃতিটা দিচ্ছেন জুল, যেটাকে আমরা বলি জুলের বিবৃতি, কিসের বিবৃতি? জুলের বিবৃতি। এরপর আরেকজন এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিচ্ছেন, যার নাম হচ্ছে ক্লসিয়াস, যেটাকে আমরা বলি ক্লসিয়াসের বিবৃতি।
যেটাকে আমরা বলবো কি, যেটাকে আমরা বলবো ক্লসিয়াসের বিবৃতি। তাহলে কয়জন বিজ্ঞানী তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিচ্ছেন? দুইজন বিজ্ঞানী। একজনের নাম হচ্ছে জুল, আরেকজনের নাম হচ্ছে কি ক্লসিয়াস। একজনের নাম হচ্ছে জুল, আরেকজনের নাম কি ক্লসিয়াস। এর মধ্যে কথা হচ্ছে তাহলে ভাই দুইবার দেওয়ার কি দরকার ছিল, একটা দিলেই তো পারতো। আসলে এই জুলের সূত্রটা কিছুটা ইনকমপ্লিট ছিল, অসম্পূর্ণ ছিল। অসম্পূর্ণ, ভুল না, অসম্পূর্ণ ছিল। এই সূত্রটাকে কারেকশন করছেন কে? ক্লসিয়াস। আমরা আগে জুলের বিবৃতিটা পড়ব, এরপর আমরা ক্লসিয়াসের বিবৃতি পড়ব। এবং জুলের বিবৃতিটা থেকেই বলা হয় যে জুলের টাইমটা থেকেই মোটামুটি আসলে এই তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের সূচনা হয়েছে। তাহলে চলে আসো, আমরা চলে আসবো জুলের বিবৃতিতে। জুলের বিবৃতি, জুলের বিবৃতি একটু আসি। জুলের বিবৃতি, এই জুলের বিবৃতিটা উনি দিচ্ছেন অ্যারাউন্ড 1780, 1780 সাল এরকম মাঝামাঝি একটা সময়ে জুলের বিবৃতি দিচ্ছেন। তবে এই জুলের বিবৃতির সম্পর্কে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে এই বিজ্ঞানী জুল, চিনো তোমরা, যে হচ্ছে উনার নামে হচ্ছে আমাদের শক্তির একক বা কাজের একক আছে, বিজ্ঞানী জুল। উনি এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা সর্বপ্রথম দিচ্ছেন। আমরা আবার অনেকে বলে যে তাপগতিবিদ্যার সূচনাই আসলে উনি করছেন পারফেক্টলি, যদিও এটা নিয়ে আছে যে কাউন্ট রামফোর্ড নামে আরেকজনও তাপগতিবিদ্যার সূচনা করছেন। কিন্তু এই জুলের বিবৃতি থেকে আমরা প্রথম সূত্রের প্রথম ধারণাটা আসলে পাই, ঠিক আছে। এই জুলের প্রথম সূত্রের উনি যে পরীক্ষণগুলো আছে, এগুলো উনি পরীক্ষণ করছিলেন কখন জানো? উনি যখন উনার মানে সদ্য বিবাহিত স্ত্রীর সাথে হানিমুনে গেছেন, মধুচন্দ্রিমায় গেছেন, ঠিক আছে। সবাই মধুচন্দ্রিমাতে গিয়ে ঘুরে ছবি তোলে, এদিকে ওদিকে যায়, আর জুল হচ্ছে বসে বসে পরীক্ষা করছে, না আমার কি লাগবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র লাগবে আমার, অন্য কিছু হবে না। হানিমুন হোক, যেই মুন হবে সমস্যা নাই, লাগবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখছো ওনাদের আসলে কতটুকু ডেডিকেশন ছিল এইসব ব্যাপারে, ঠিক না? মানে ওনাদের লাইফের, পার্সোনাল লাইফের কোনো ইন্টারেস্ট ছিল না, ওনারা সব জ্ঞানের জন্য আসলে বিলাই দিচ্ছেন এগুলো। চলে আসি জুলের বিবৃতির মধ্যে। হানিমুনে গিয়েও সবাই জুলের বিবৃতি পড়বো। আসি জুলের বিবৃতি। জুলের বিবৃতি কি বলছে উনি বলছে হচ্ছে যদি তাপকে কাজে রূপান্তর করা যায়, তাপকে কাজে রূপান্তর করা যায়, তবে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। আচ্ছা, এই কথাটা উনি বলছে, তোমরা এই কথাটা মাথায় ঢুকানোর দরকার নেই, বাদ দাও, মাথায় ঢুকাবো না। আসো আমরা একটু বুঝি আগে। মনে করো তোমার কাছে তোমার দুইটা হাত আছে, এই যে হাত আছে, এই দুইটা হাতকে তুমি প্রথমে আস্তে আস্তে কিছুক্ষণ ঘষা দিছো, এখন তুমি যখন হাতটাকে ঘষা দিছো, চিন্তা করো তো, তুমি এই জায়গায় বল প্রয়োগ করছো, ঘর্ষণ হয়েছে, ঘর্ষণের কারণে কাজ হয়েছে, তোমার কি হয়েছে? কাজ হয়েছে। অবশ্যই তুমি যে এই হাতটা ইয়ে করছো, তোমার কাজ হয়েছে কিছু পরিমাণ। এখন এই কাজের কারণে চিন্তা করো তো, কিছু পরিমাণ তাপ তৈরি হয়েছে, যে হাতের তল দুটা কি হয়ে যায়, গরম হয়ে যায় না? ঘষা দিলে কি হয়, হাতের তল দুটা গরম হয়, তাপ উৎপন্ন হয়, তাহলে তুমি কাজ করছো, তাপ তৈরি হয়েছে। এখন একটু চিন্তা করো তো, তুমি মনে করো জোরে জোরে ঘষা দিছো, তাহলে বেশি কাজ হবে, বেশি কাজ হলে তাপও কি হবে? বেশি। তাহলে কাজ যত বেশি হবে, তাপ তত বেশি হবে। আবার তুমি আস্তে আস্তে ঘষা দিছো, তুমি খুবই অলস, আস্তে আস্তে ঘষতেছো। তুমি যখন আস্তে আস্তে ঘষবা তখন কি হবে? তখন কাজ হবে কম, তাপও হবে কম। তাহলে কাজ বেশি হইলে তাপ বেশি, কাজ কম হইলে তাপ কম। এই যে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ তুমি যত বেশি কাজ করবা বা যত বেশি তাপ তৈরি হবে, তত বেশি কাজ হবে। একজন আরেকজনের কি হবে? সমানুপাতিক। সো এই সূত্র থেকে আমরা আসলে পাই কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। এত ইজি একটা জিনিস, ঠিক না? তুমি যত বেশি কাজ করবা, যত বেশি ঘষাঘষি করবা, তত বেশি কাজ হবে, তত বেশি কি তৈরি হবে? তাপ। তাহলে যত বেশি কাজ, তত বেশি তাপ। এবার আসো, কাজ মানে আমরা সবাই জানি ওয়ার্ক, সো প্রকাশ করব ডব্লিউ দ্বারা। তাপকে আমরা কিউ দ্বারা লিখি, প্রকাশ করব কিউ দ্বারা। তাহলে আসো তো, ডব্লিউ সমানুপাতিক কি আসবে আমাদের? কিউ। এই সমানুপাতিক চিহ্নটা যখন সরাবো, একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, যে দিয়ে লিখতেছি জে কিউ। এই যে এটা হচ্ছে আমাদের জুলের সূত্র, এটাকে আমরা বলি জুলের সূত্র। এবং এই যে সমানুপাতিক ধ্রুবকটা আছে, এই সমানুপাতিক ধ্রুবক বা জে কে বলা হয় জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক, জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপীয় সমতা। জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপীয় সমতা। তাহলে কি?
কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক, তুমি যত বেশি কাজ করবা তত তাপ হবে, বা উল্টা তুমি যত বেশি তাপ খরচ করবা তত বেশি কাজ হবে, কারণ তাপ এক প্রকার শক্তি, শক্তি আর কাজ। ওকে, এবার ডব্লিউ সমানুপাতিক কিউ, সমানুপাতিক চিহ্নটার একটা কনস্ট্যান্ট আনলাম, এই কনস্ট্যান্টটা জে, ওই যে জুল জে কে নাম কি, জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের তাপীয় সমতা। দেখি এতটুকু পর্যন্ত কে কে বুঝো নাই একটু আমাকে জানাও। ওকে ঠিক আছে, আসো এবার ডব্লিউ ইজ ইকুয়ালস টু জে কিউ, এই জেটা একটু খেয়াল করতে হবে একটু। আসি, ডব্লিউ মানে আমরা সবাই জানি ডব্লিউ মানে হচ্ছে কাজ, ডব্লিউ মানে হচ্ছে কাজ, আমরা সবাই জানি কাজের এককটা কি, আমাদের কাজের এককটা কিন্তু আমরা সবাই জানি জুল, কাজের একক হচ্ছে, কাজের একক কিন্তু জুল, সিম্পল, এটা সবাই জানি আমরা যে কাজের এককটা হচ্ছে জুল। অন্যদিকে কিউ, কিউ মানে তাপ, কিউ মানে কি তাপ। একটু খেয়াল করবা, যখন জুল এই সূত্রটা দিছেন আমরা সবাই জানি তাপ, তাপ এক প্রকার শক্তি, শক্তির এককও কি জুল, কিন্তু যখন বিজ্ঞানী জুল এই সূত্রটা দিছেন তখনও তাপের একক যে জুল এটা হয় নাই, তখনও তাপের এককটাকে কাউন্ট করা হইতে হচ্ছে ক্যালোরি, তখনও তাপের এককটাকে কাউন্ট করা হইতো কি ক্যালোরি, CAL, ক্যালোরি। তাহলে যখন উনি কাজ ছিল এটা, এই কিউটাকে উনি কি বলতেছেন ক্যালোরি, ঠিক আছে, এই তাপের এককে উনি কি বলতেছেন ক্যালোরি। এখন একটু খেয়াল করো তো, আমরা কিন্তু সবাই এই সম্পর্কটা জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা কিন্তু সবাই জানি, 1 ক্যালোরি মানে কত 4.2 জুল। তাহলে উনি আসলে কি করছেন, উনি আসলে করছেন কি, এই জিনিসটা ক্যালোরিতে বের হইছে না, এটাকে জে দিয়ে গুণ দিছেন, এই জে এর মানটা কত, এই জে এর মানটাই আসলে 4.2, এই জে এর মানটা হচ্ছে 4.2, একক হচ্ছে জুল পার ক্যালোরি। উনি এই ক্যালোরিটাকে 4.2 দিয়ে গুণ করে আসলে কি বের করছেন, জুল বের করছেন। অর্থাৎ তাপটা ছিল আগে ক্যালোরি এককে, উনি আসলে জাস্ট 4.2টা দিয়ে গুণ করে এটাকে কাজের সাথে সমান বানাইছেন। কারণ আমরা যদি এই তাপটাকে জুলে হিসাব করি, তাপটাকে যদি জুলে হিসাব করি তাহলে এই জে এর কি কোনো মানের দরকার আছে, চিন্তা করো তো। আবার বলি, তাপের এককটা উনি ক্যালোরি বলছেন, তো ক্যালোরির সাথে উনি এই জে এর একক 4.2টা গুণ করছেন, তাহলে ক্যালোরি এবং 4.2 গুণ করছি, ক্যালোরি 4.2 জুল, তাহলে 4.2 দিয়ে গুণ করলে এই ক্যালোরিটা কিসে কনভার্ট হয়ে গেছে, জুলে কনভার্ট হয়ে গেছে। যখনই এটা জুলে কনভার্ট হয়ে গেছে তখনই আমরা কাজের মানটা পাইছি, তখন আমরা কিসের মান পাইছি, কাজের মানটা পাইছি। এখন মনে করো আমি তাপটাকে ক্যালোরি এককে হিসাব না করে জুল এককে হিসাব করলাম, তাহলে আমার আর 4.2 দিয়ে গুণ করে জুলে নেওয়ার দরকার আছে না। এই জন্য আমরা আধুনিক সময়ে আর এই W=JQ ইউজ করি না, আমরা আধুনিক সময়ে ডিরেক্ট ইউজ করি হচ্ছে কাজ এবং তাপ পরস্পর সমান। কেন? কারণ তাপ এক প্রকার শক্তি, কাজ আর শক্তি পরস্পর কি হয় সমান। ফার্স্ট পেপারের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার 9-10 থেকে পড়ে আসতেছি, কাজ এবং শক্তি পরস্পর কি হয় সমান। তাহলে এই তাপটাও এক প্রকার শক্তি, শক্তি ডব্লিউ মানে কি কাজ, কাজ আর শক্তি পরস্পর কি হইতে বাধ্য সমান। যদি আমরা এটাকেও জুল এককে হিসাব করি, এটাকেও জুল এককে হিসাব করি, তাহলে দুইটাই আসলে কি এককে হিসাব করার দরকার, জুল এককে যখন হিসাব করব তখন এই দুটা পরস্পর কি হয়ে যাবে সমান। কিন্তু যদি তাপটা ক্যালোরি এককে হিসাব করি, কাজটা জুল এককে হিসাব করি, তখন যে এর মানটা আসবে 4.2। তার মানে এই যে তাপ আর কাজ সমান, দ্যাট ইজ কাজ আর তাপের মধ্যে যে সম্পর্কটা স্থাপন করছেন উনি, এটাই হচ্ছে জুলের বিবৃতি। তাহলে জুলের বিবৃতিতে কাজ ও তাপের সম্পর্ক স্থাপন হয়েছে, তাপের সম্পর্ক স্থাপন হয়েছে। উনার সদ্য বিবাহিত স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন না হইলেও কাজ আর তাপের কিন্তু সম্পর্ক স্থাপন হয়েছে। কোন সূত্র দিয়ে? W=JQ দিয়ে। কিন্তু আধুনিক সময় আমরা ইউজ করি কোনটা? W=Q, এবং আমরা এটা দিয়ে আসলে ম্যাথ করে ফেলবো। ঠিক আছে, আমরা ম্যাথগুলো সব এটা দিয়ে সলভ করবো যে কাজ আর তাপ পরস্পর কি সমান, কারণ তাপ এক প্রকার শক্তি, শক্তি এবং কাজ পরস্পর কি হয় সমান হয়। দেখি কে কে বুঝি, আরেকবার একটু সামারি করেন প্লিজ। ওকে, একটু সামারি করতেছি, একটু করে সামারি করতেছি, একটু খেয়াল করেন। আমরা বলছি কি কাজ আর তাপ সমানুপাতিক, আপনি বুঝছেন এটা বোঝার কোনো ব্যাপার না। অর্থাৎ আপনি যত বেশি কাজ করবেন তত বেশি তাপ তৈরি হবে, বা আপনি যত তাপ ইউজ করবেন তত বেশি কাজ হবে, সিম্পল। সো তখন আমরা W সমানুপাতিক কিউ লিখছি, এই যে জে আনছি।
যখন বিজ্ঞানী জুল এই সূত্রটা দিয়েছেন, কোনটা, এই ডব্লিউ ইকুয়াল টু জে কিউ, তখন এই তাপটা হিসাব করছিলেন ক্যালোরিতে। তাপটা কিসে হিসাব করছিলেন? ক্যালোরিতে। এবং কাজটা কিসে হিসাব করছিলেন? জুলে। তখন এই ক্যালোরিকে জুলে কনভার্ট করার জন্য আসলে 4.2 দিয়ে গুণ করার দরকার পড়তেছিল। ওইটাই আসলে জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক। কথা বুঝাতে পারছি? অর্থাৎ এটা ক্যালোরি ছিল, ক্যালোরিকে জাস্ট উনি 4.2 দিয়ে এই পাশটা পুরা কি বানাইছেন? জুল বানাইছেন। তো আমরা এই পুরো পাশটাকে যদি তাপ বলি, তাপের একক যদি আমরা জুলে হিসাব করি, তাপের একক যদি জুলে হিসাব করি, তাহলে আর কনভার্টের দরকার আছে কিছু দিয়ে গুণ করে? না, এটাও জুল, এটাও জুল, দুইটা পরস্পর সমান। কারণ কাজ আর শক্তি, শক্তি মানেই তাপ, পরস্পর কি হয়? সমান হয়। দেখি এবার আসেন, আমি ম্যাথ করলেই দেখবেন এই ব্যাপারটা পুরা ক্লিয়ার হয়ে গেছে আপনার। একটা ম্যাথ, এক দুইটা ম্যাথ করবো, দেখবেন ডিরেক্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা জানবো যে জুলের সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু জে কিউ, যেই সূত্রে ডব্লিউটা হচ্ছে জুল এককে থাকবে, কিউ বা তাপটা থাকবে কি এককে? ক্যালোরি এককে। এই জন্য জে এর মানটা হবে কত? জে এর মানটা হবে কত? 4.2। কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন তাপকেও জুল এককে রাখবো, কাজ তো অটোমেটিক জুল এককে। সো তখন আমরা ডব্লিউ ইকুয়াল টু ডিরেক্ট কিউ দিয়ে ম্যাথ করে ফেলবো। কেন? কারণ ক্যালোরিকে 4.2 দিয়ে গুণ করলে এই পুরোটা জুল হয়ে যায়। আমরা তাপটাই হিসাব করতেছি কি এককে? জুল একক। আসা এক দুটা ম্যাথ করি, এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে খুব বেশি আসে। এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে এবং কলেজের পরীক্ষায় দেখা যায় মাঝে মাঝে সিকিউতেও দিয়ে দেয়। সো আসেন এক দুইটা ছোট ম্যাথ করা যাক। আমরা মনে হয় ম্যাথে ঢুকে পড়তেছি আস্তে আস্তে। ওকে, আসেন ম্যাথ। ওকে, তাহলে আসেন তো এক নাম্বার ম্যাথটা আগে শুরু করি। এক নাম্বার ম্যাথ বলা হইল যে কোন বরফকে কত উচ্চতা থেকে ফেলে দেয়া হলে সেটি অর্ধেক পরিমাণ গলে যাবে। সেটি অর্ধেক পরিমাণ গলে যাবে। কোন বরফকে কত উচ্চতা থেকে ফেলা হলে সেটি কত পরিমাণ গলে যাবে? অর্ধেক গলে যাবে। আসেন ম্যাথটা একটু ভিজুয়ালাইজ করি। আমাদের কাছে মনে করেন একটা বরফ আছে, ও মনে করেন কোন একটা উচ্চতায় আছে। কত উচ্চতায় আছে? এইচ উচ্চতায় আছে। এখন এই বরফটা যখন পড়ছে এই জায়গার মধ্যে যখন আসছে, তখন কি হয়েছে? তখন এই বরফ যা ছিল এর অর্ধেক গলে মানে বুঝতেছেন এম ভরের বরফের কতটুকু অংশ গলে গেছে? m/2 গলে গেছে। এখন আসেন এখানে গলাগলির কাহিনী কেন আসছে? আচ্ছা, একটা বরফকে কে গলাবে? বৈদ্যুতিক শক্তি? না। কোন শক্তি গলাইতে হেল্প করবে? তাপ শক্তি। কোন একটা বস্তু গলতেছে কার জন্য? তাপ। তাহলে বুঝে গেল এই জায়গায় আসলে কোন শক্তি চলে আসছে। এই জায়গায় যখন বস্তুটা আসছে ওর মধ্যে কোন শক্তি আসছে? তাপ শক্তি। কি শক্তি আসছে? তাপ শক্তি। আবার একটু বলি, এম ভরের বরফ ফেলে দিলাম, এই জায়গায় এসে যখন পড়লো ওর অর্ধেক গলে গেছে। তাহলে এটা যদি এম ভরের বরফ হয়, কতটুকু বরফ গলে গেছে? m/2 বরফ গলে গেছে। কেন বলছে? কোন একটা বস্তু গলে বা বাষ্প হয়, এগুলো কার জন্য? তাপের জন্য। এখন কথা হচ্ছে এই তাপটা এক প্রকার শক্তি। শক্তির কি কোনো সৃষ্টি বা ধ্বংস আছে? নো, এটা শুধু রূপান্তর আছে। তাহলে এই তাপ শক্তি কোত্থেকে আসছে? এই যে বস্তু কোন উচ্চতায় ছিল? এইচ উচ্চতায় বস্তুটার মধ্যে কোন শক্তি আছে? কোন উচ্চতায় বস্তুর মধ্যে কি শক্তি থাকে? বিভব শক্তি বা ইপি থাকে। কোন শক্তি থাকে? বিভব শক্তি বা ইপি থাকে। আসলে এই বিভব শক্তি বা ইপিটা, এই বিভব শক্তিটা এই জায়গায় পড়ে কি শক্তিতে রূপান্তরিত হয়েছে? তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই কারণে এই বরফটা কি হয়ে গেছে? গলে গেছে। তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারি না, এই শক্তি যদি কোনো সৃষ্টি বা ধ্বংস না হয়, তাহলে এই বিভব শক্তি এবং এই তাপ শক্তি পরস্পর সমান হবে, কারণ শক্তির কোনো অপচয় হয় নাই। সো আমরা সুন্দর মতো লিখতে পারি উপরের এই উচ্চতার ইপি এবং এই জায়গায় যে তাপ তৈরি হয়েছে, এই দুইটা পরস্পর কি সমান। কেন? ওই যে উপরে আছে বিভব শক্তি, নিচে পরিণত হয়েছে তাপ শক্তিতে, দুইটা পরস্পর সমান। কেন? কারণ শক্তির কোনো অপচয় নাই। এবার আসো, আমাদের এই ইপি কত উচ্চতায় আছে? বস্তুটা এইচ উচ্চতায়। কত ভরের বরফ আছে? এম ভরের বরফ। তাহলে এইচ উচ্চতায় এম ভরের বস্তু থাকলে বিভব শক্তির সূত্র আমরা জানি mgh। কোনো সমস্যা নেই। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আমাদের তাপ। একটু আসেন তো, এই জায়গায় এই তাপটার কারণে বরফটা কি হয়ে গেছে? গলে গেছে। বরফটা কি হয়ে গেছে? গলে গেছে। ওই যে মনে করেন আগের ক্লাস, কোন বস্তু গলে গেলে কতটুকু তাপ লাগে? mLF।
গলে গেলে তাপ লাগে কতটুকু mLf mLf। তাহলে এই জায়গায় যে তাপটা লাগবে এই তাপটা হচ্ছে mLf, অর্থাৎ ভর ইনটু LF। এখন এই জায়গায় কতটুকু ভর গলে গেছে? পুরা m ভর গলে গেছে? পুরা না, বলছে অর্ধেক গলছে। তাহলে এই জায়গায় m/2 গলে গেছে, সাথে আছে আমাদের LF। এবার আমাদেরকে বলছে কত উচ্চতা থেকে বললে h বের করব, আগে m কেটে দিলাম। তাহলে h সমান আসবে LF/2g। LF মানে বরফের আপেক্ষিক সুপ্ত তাপ। এটার মান কত? LF এর মান কত মুখস্থ করাইছিলাম, 3,36,000। 2g এর মান 9.8। এই যে এত মিটার উচ্চতা থেকে পড়লে ও অর্ধেক পরিমাণ গলে যাবে। ক্যালকুলেটর করব, ডিরেক্ট ম্যাথ মিলে যাবে। দেখেন উপর থেকে পড়ছে কোন শক্তি ছিল? বিভব শক্তি। নিচে এসে কি হয়ে গেছে? অর্ধেক গলে গেছে। কার জন্য? তাপ শক্তি। কোন শক্তির অপচয় নাই। সো বিভব শক্তি আর তাপ শক্তি পরস্পর কি সমান, সমান লিখছি। বিভব শক্তি সূত্রে mgh, কিউ গলছে, গললে কি mLf। এখন পুরা ভর গলছে? নো, m/2 গলছে, m/2 LF। h এর মান হিসাব করছি। বলেন কার কার সমস্যা? একটু কমেন্ট করে জানান তাড়াতাড়ি যে প্রবলেম আছে কিনা কারো, একটু দ্রুত। পুরা বরফ গলে নাই, অর্ধেক বরফ গলছে। তাহলে এই জায়গায় ভর m হইলে কতটুকু বরফ গলছে? m/2, এই জন্য m/2। ওকে, আসেন এর পরের ম্যাথে ঢুকবো। সবাই একটু খেয়াল করবেন, এর পরের ম্যাথে আসি। আসেন এর পরের ম্যাথ শুরু করি। 2 নাম্বার বলা হইল কোনো একটি ঝর্ণার উচ্চতা 2 কিলোমিটার, সরি 10 কিলোমিটার দিই, কম হয়ে যাচ্ছে 10 কিলোমিটার হলে ঝর্ণার উপরে ও নিচে তাপমাত্রার পার্থক্য কত? ওকে, সবাই একটু লিখে ফেলাম কোশ্চেনটা। তাহলে আমরা বললাম কি যে হচ্ছে কোন একটি ঝর্ণার উচ্চতা দেওয়া আছে 10 কিলোমিটার, বলছে ঝর্ণার উপরে ও নিচে তাপমাত্রার পার্থক্যটা কত? ঝর্ণার উপরে ও নিচে তাপমাত্রার পার্থক্যটা কত? তাহলে একটু সবাই খেয়াল করেন। আমাদের কাছে মনে করছি এটা একটা পাহাড় আছে, এই পাহাড় থেকে একটা ঝর্ণা পড়তেছে। একটু খেয়াল করবেন, এই যে মনে করেন ঝর্ণাটা পড়তেছে কত মিটার উচ্চতার পাহাড় থেকে পড়তেছে? 10 কিলোমিটার উচ্চতা। তাহলে এই যে উচ্চতাটা আছে, এই এইচ এর মানটা হচ্ছে 10 কিলোমিটার, বা সিম্পল কথায় 10,000 মিটার। 10,000 মিটার কত উচ্চতা থেকে পড়তেছে? তাহলে 10,000 মিটার বা 10 কিলোমিটার উচ্চতা থেকে এই ঝর্ণাটা পড়তেছে। এখন ঝর্ণাটা যখন পড়তেছে একটু খেয়াল করেন তো। আচ্ছা, ঝর্ণা থেকে কি পড়ে? পানি পড়ে। নিচে এসেও কি থাকে? পানিই তো থাকে। তাহলে এই জায়গায়ও ও পানি ছিল, এই জায়গায়ও পানি আছে, কিন্তু একটু ডিফারেন্স আছে। বলছে কি ঝর্ণার উপরে ও নিচে তাপমাত্রার পার্থক্য কত? তাহলে বোঝা গেল এই জায়গা এবং এই জায়গার মধ্যে একটা তাপমাত্রার পার্থক্যের সৃষ্টি হয়েছে, ডেল থিটা সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? একটা তাপমাত্রার পার্থক্য সৃষ্টি হয়েছে। এখন একটু আসেন তো, তাপমাত্রার পার্থক্য কেন সৃষ্টি হয়? তাপমাত্রার পার্থক্য কার জন্য সৃষ্টি হবে? তাপের জন্য। কার জন্য? তাপের জন্য। এখন এই তাপটা, তাহলে বুঝে গেল এই জায়গায় তাপ আসছে। কি আসছে? তাপ আসছে। তাপ কোত্থেকে আসবে? শক্তি সৃষ্টি ধ্বংস আছে না, উপরে পানির মধ্যে কি শক্তি ছিল? বিভব শক্তি। এই শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? তাপ শক্তিতে। উপরে ছিল কি শক্তি? বিভব শক্তি। নিচে আসছে, তাপমাত্রার পার্থক্য হইছে বলছে। তাহলে তাপমাত্রা পার্থক্য হবে কার জন্য? তাপের জন্য। তাহলে বিভব শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হইছে? তাপ শক্তিতে রূপান্তরিত হইছে। তাহলে আসেন তো, বিভব শক্তি তাপ সমান ইপি সমান কিউ। কেন সমান লিখছি? কারণ কোন প্রকার শক্তির অপচয় হয় নাই। সো বিভব শক্তি আর তাপ শক্তি, এই যে উপরের বিভব শক্তি আর নিচের তাপ শক্তি পরস্পর কি হবে? সমান। এবার আসেন তো, উচ্চতাটা এইচ উচ্চতা, এইচ উচ্চতায় বিভব শক্তি কত? mgh। এই যে এম ভরের পানি এখান থেকে পড়লো, এই এম ভরের পানি কোথায় এসে আঘাত করতেছে? নিচে। সো এই এম ভরের পানি পুরোটাই এই জায়গায় আসছে। সো তাপের সূত্র বসাবো। এখন তাপের সূত্র বলছে একটা কিসের পার্থক্য হইছে? তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপমাত্রা কি হচ্ছে? তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে তাপের সূত্র কোনটা? ভুলে গেলে চলবে না, এমএস ডেল থিটা।
কি তাপমাত্রা পরিবর্তন হইলে তাপের সূত্র কি ছিল ms ডেল থিটা। এই যে m কেটে দিয়েছি, দুই পাশে m কেন, কারণ m ভরের পানি এখানে ছিল, এই জায়গায়ও কত ভরের পানি এসে পড়তেছে m। এবার আসেন আমাদের দরকার হচ্ছে ডেল থিটাটা, সো ডেল থিটা সমান আসবে gh/s। g এর মান কত আমরা জানি 9.8, h এর মান কত, কত উচ্চতা থেকে পড়তেছে 10,000 মিটার, লিখলাম 10,000 মিটার বা 10,000 মিটার ডিভাইড বাই s। s মানে আপেক্ষিক তাপ। এখানে উপরে কি ছিল পানি, নিচে কি আছে পানি, পানির আপেক্ষিক তাপ কত 4200। তাহলে এত কেলভিন বা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য ঘটবে। ক্যালকুলেটর করব, ম্যাথ মিলে যাবে। আসেন কে কে বুঝেন নাই, উপর থেকে পড়ছে, উপরে আর নিচে তাপমাত্রার পার্থক্য চাইছে। তাপমাত্রার পার্থক্য মানে এই জায়গায় তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তাপমাত্রা চেঞ্জ হয় কিসের জন্য, তাপের জন্য। কার জন্য, তাপের জন্য। তাহলে তাপের জন্য তাপমাত্রা পার্থক্য হয়েছে। তাহলে এই তাপটা আসছে কোত্থেকে, বিভব শক্তি থেকে। সমান ধরছি, কাজ চালাইছি, তাপমাত্রা পরিবর্তন হলে তাপের সূত্র কিন্তু ms ডেল থিটা, একটু মাথায় রাখতে হবে বলছিলাম। আসেন ওকে 23.33, ওকে ভেরি গুড, বুঝছে। ওকে ঠিক আছে, বাহ সবাই তো ভালো পারতেছেন ম্যাথগুলা, কোনো সমস্যা না, কিন্তু একটু বুঝে বুঝে সিকোয়েন্স ওয়াইজ করব। আসেন এর পরের ম্যাথে চলে আসি আমরা, এর পরের ম্যাথে। ওকে আসেন 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ শুরু করবো। আসেন বলছে কি কোনো 10 গ্রাম ভরের বুলেট, 10 গ্রাম ভরের বুলেট 2 কেজি ভরের কোনো কাঠের তক্তায় 100 মিটার পার সেকেন্ড বেগে এসে প্রবেশ করে 100 মিটার এসে প্রবেশ করে থেমে গেল। বললো কি, বললো কাঠের আপেক্ষিক তাপ 1800 জুল পার কেজি পার কেলভিন হলে কাঠের টুকরার কাঠের তক্তার তাপমাত্রা কত পরিবর্তন হবে। ওকে আচ্ছা, কোশ্চেনটা একটু বড় হয়েছে, সবাই একটু খেয়াল করবেন। তাহলে এই কোশ্চেনটা একটু খেয়াল করবেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে কি 10 গ্রাম ভরের একটা বুলেট আছে, 2 কেজি ভরের কোনো কাঠের তক্তায় এত বেগে এসে প্রবেশ করছে থেমে গেছে। বলছে কাঠের আপেক্ষিক তাপ দিয়ে দিছে আমাদেরকে, বলছে কাঠের টুকরার তাপমাত্রার কত পরিবর্তন হবে। একটু আসি, সবাই খেয়াল করবেন, একটু ভিজুয়ালাইজ করি। আমাদের কাছে একটা কাঠের টুকরা আছে, এই যে কাঠের তক্তা আছে, যার ভরটা কত দিছে, আচ্ছা ওর ভর দিছে 2 কেজি। তাহলে আসুন ওর ভরটা দিছে 2 কেজি, ওর একটা আপেক্ষিক তাপ দিয়ে দিছে 1800, ওর একটা আপেক্ষিক তাপ দিছে। এখন কি হয়েছে, এই জায়গার মধ্যে একটা বুলেট এসে ঢুকছে। তাহলে আসেন এই যে আমাদের বুলেট আসলো, এই বুলেটের একটা ভর দিছে 10 গ্রাম, তাহলে লিখবো 0.01 কেজি, ডিরেক্ট কেজিতে নিয়ে লিখলাম। ঠিক আছে, 10 গ্রামকে ডিরেক্ট কেজিতে নিয়ে লিখলাম। ও এসে ঢুকছে, কত বেগে ঢুকছে, 100 বেগে ঢুকে এই জায়গায় এসে থেমে গেছে। মনে করেন এই জায়গায় এসে কি হয়ে গেছে, থেমে গেছে। তার মানে ওর এই জায়গায় শেষ বেগটা কত হয়ে গেছে, 0। তাহলে এই 100 মিটার পার সেকেন্ড এটা ওর আদি বেগ, এটা ওর কি বেগ, আদি বেগ। এবার একটু খেয়াল করব, এই জায়গায়ও একটা আদি বেগ নিয়ে আসছে, একটা শেষ বেগ হইছে ওর। তাহলে ওর বেগের একটা চেঞ্জ হইছে। আচ্ছা, কোন বস্তুর বেগ থাকা মানে, একটা গতিশীল বস্তুর একটা বেগ থাকা মানে ওর একটা কি শক্তি আছে, গতিশক্তি আছে। কোন গতিশীল বস্তুর একটা বেগ আছে, এই বেগ আছে মানে বস্তুটা গতিশীল, তার মানে বস্তুর কি শক্তি আছে, গতিশক্তি আছে। বস্তুর কিন্তু গতিশক্তি আছে। তাহলে এই যে বুলেটটা আছে ওর কিন্তু একটা গতিশক্তি আছে। এখন আমরা কিন্তু সবাই জানি গতিশক্তির পরিবর্তন
কৃত কাজের সমান কাজ শক্তি উপপাদ্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যখন পড়াইছিলাম তখন সবাইকে কিন্তু বলছি যে গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান, এটাকে বলি কাজ শক্তি উপপাদ্য। এবং আবার আমরা জুলের বিবৃতি থেকে পড়ে আসছি কাজ এবং তাপ পরস্পর কি সমান। তাহলে আলটিমেটলি কি আসবে? গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান, কৃত কাজ তাপের সমান। তাহলে গতিশক্তির পরিবর্তন আসলে কিসের সমান? তাপের সমান। গতিশক্তির পরিবর্তন আসলে কিসের সমান? তাপের সমান। এবার একটু খেয়াল করবেন, গতিশক্তির পরিবর্তনের সূত্র কি? আমরা জানি গতিশক্তির পরিবর্তনের সূত্র ডেল ই কে, গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এবার একটু সবাই খেয়াল করবেন, একটু খেয়াল করব, এই জায়গার মধ্যে আমাদের যে শেষ বেগটা আছে, এই শেষ বেগটা কত হয়ে যাচ্ছে? 0। এই শেষ বেগটা কত হয়ে যাচ্ছে? 0। এই জায়গায় ওর আদি বেগটা কত? 100। তাহলে আপনি একটু খেয়াল করেন তো, এই পুরা মানটা হয়ে যাবে আমাদের জন্য 0, আর এটা 100। তাহলে আগে একটা কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে আমরা বুঝলাম এই জায়গায় কৃত কাজটা বা গতিশক্তির পরিবর্তনটা কৃত কাজের সমান, এই গতিশক্তির পরিবর্তনটা মাইনাসে আসছে। কেন মাইনাস আসছে? কারণ ওর বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে? কারণ এই কাঠের টুকরাটা ওকে বাধা দিচ্ছে। কারণ ও যখন ঢুকতে যাচ্ছে কাঠের টুকরা বাধা দিচ্ছে, ফলে এই কাঠের টুকরা দ্বারা যে কৃত কাজটা আছে বা এই বুলেটের উপর যে কৃত কাজটা আছে এটা নেগেটিভ আসছে। কেন আসছে? কারণ কাজ এই গতির মানে বলটা এই গতির অপোজিটে কাজ করতেছে। সো আমরা তো এই নেগেটিভটা আসতেছে এই গতিশক্তির পরিবর্তন আর কাজের জন্য, ঠিক না? যে গতিশক্তির পরিবর্তন দেখেন গতি হচ্ছে এদিকে আর বুলেটকে কাট ধাক্কা দিচ্ছে অপোজিট দিকে, এই জন্য মানটা নেগেটিভ আসছে। তো আমরা নেগেটিভটা তো বুঝতেছি, আমরা এটাকে পজিটিভ বানায় কাজ করব। সো গতিশক্তির পরিবর্তন আমরা এই জায়গায় লিখবো হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। কেন এটা লিখছে আসলে করে বুঝছেন কেন? কারণ নেগেটিভটা আসছে কারণ বাধাজনিত বলের কারণে। কিসের জন্য? বাধাজনিত বলের কারণে। এখন নেগেটিভটা তো এই গতিশক্তির পরিবর্তন আর কাজের জন্য আসছে, তাপের জন্য তো আর এটা আসে নাই। ফলে এর মধ্যে যে গতিশক্তিটা ছিল সেটা যে তাপে কনভার্ট হয়েছে, ওর মধ্যে কত গতিশক্তির পরিবর্তন হয়েছে সেটা এটা পজিটিভে। আমরা পজিটিভ রাখার জন্য এটা করছি। ইকুয়াল টু তাপ, তাপের সূত্র কোনটা লিখবো? দেখেন কি বের করতে বলছে, তাপমাত্রার কত পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন মানে এম এস ডেল থিটা। পরিবর্তন হইলে তাপের সূত্র কি? এম এস ডেল থিটা। এবার একটু খেয়াল করার বিষয় আছে, গতিশক্তিটা বা বেগটা, গতিশক্তি বা বেগটা কার মধ্যে ছিল? বুলেট। সো বুলেটকে যদি আমরা m1 মনে করি, কাঠের ক্ষেত্রে ওর তাপমাত্রাটা চেঞ্জ হবে। কেন? ওই যে চিন্তা করেন তো, একটা জিনিস যখন ঘষা দেয়, ঠিক না? ওই যে আপনারা দেখবেন ড্রিল মেশিন আছে না, ড্রিল মেশিন দিয়ে যদি কোনো একটা জিনিস ড্রিল করে, এরপরে ড্রিল মেশিনটা ধরে দেখবেন ওই জায়গার দেয়ালটাও ধরে দেখবেন, দেখবেন দুইটাই গরম হয়ে গেছে। কেন? ওই যে ঘষাঘষির কারণে। তাহলে আসেন, এই জায়গায় গতিশক্তিটা ছিল কার? বুলেটের। তাপ তৈরি হয়েছে কার? কাঠের। তাহলে এই যে গতিশক্তির পরিবর্তন, এখানে আমরা বুলেটের কাহিনী লিখব, তাপে কনভার্ট হয়েছে কার? কাঠের, m2 লিখব। বলছে ওর ডেল থিটা কত পরিবর্তন হয়েছে। তাহলে একটু আসেন তো, আমরা এই জায়গায় হাফ m1 কমন নিয়ে ফেলতে পারতেছি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু আসবে m2s ডেল থিটা। আমাদের দরকার তাপমাত্রা কত পরিবর্তন হয়েছে বের করতে, ডেল থিটা বের করতে। তাহলে আসেন ডেল থিটা সমান আসবে হাফ m1 ইউ স্কোয়ার, ইউর মান কত? 100 স্কোয়ার মাইনাস ভি এর মান কত? শেষ বেগ 0 স্কোয়ার ডিভাইড বাই m2 ইন্টু এস, m2 ইন্টু এস এর মান কত? আপেক্ষিক তাপ 1800। m1 আর m2 বসায় দিবেন, তাপমাত্রার কত পরিবর্তন হয়েছে সেটা এত কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস চলে আসবে। এটা হবে আপনার অ্যান্সার। আবারও একটু বলি, কেউ কনফিউজ হওয়ার দরকার নাই। আমরা এই জায়গায় জাস্ট হাফ এম ভি স্কোয়ার, শেষ গতিশক্তি মানে আদি গতিশক্তি না করে আদি গতিশক্তি মানে শেষ গতিশক্তি কেন করছি, মানে উল্টা কেন করছি, যেন মানটা জাস্ট পজিটিভ থাকে। কারণ এভাবে করলে মানটা নেগেটিভ চলে আসবে, তখন আপনার মনে হবে তাপমাত্রা কমে যাবে। কিন্তু তাপমাত্রা কি কমবে? চিন্তা করেন তো, এই জায়গায় যখন বুলেটটা ঢুকবে এই কাঠের তক্তার তাপমাত্রা কি হয়ে যাবে? বেড়ে যাবে। ওই যে ড্রিল মেশিন ঘুরাইলে ড্রিল মেশিনও গরম হয়ে যায়, কাঠও গরম হয়ে যায়, তাহলে তাপমাত্রা তো বাড়ার কথা। তাহলে ডেল থিটা নেগেটিভ কেন? নেগেটিভ আসছে এই জায়গায় গতিশক্তি আর কাজের দুইজনের কাহিনীর কারণে। এই জায়গায় তাপের কোনো ভূমিকা নেই। এই জন্য আমরা কি করছি, পুরা মানটাকে পজিটিভ রাখার জন্য আমরা আদি গতিশক্তি থেকে শেষ গতিশক্তি বিয়োগ করছি। দেখে নাইমুল ইসলাম, ভেরি গুড অ্যান্সার স্যার, মন্দন হয়েছে এই জন্য উল্টা করে লিখবো আর কি, গুড। আর বাকিরা কমেন্ট করে জানান বুঝছেন কিনা, তাহলে সামনের দিকে আগাবো। বুঝতেছি, ক্লিয়ার, ওকে ঠিক আছে, সবাই বুঝছে, ভেরি গুড। এসটা কাঠের নাকি বুলেটের? এই যে আবারও বুঝতে হবে যে তাপটা কার,
আমরা হিসাব করতেছি কার তাপমাত্রা পরিবর্তন ঘটবে, কাঠের তক্তার। সো তাপের কাহিনীটা তাপের, সো এম এস এই পাশের পুরা জিনিসটা কার, কাঠের। এই জন্য এটাও কাঠের, আপেক্ষিক তাপ এসও কাঠের, অর্থাৎ এই পাশ পুরা কাঠের, এই পাশ পুরা বুলেটের, কারণ গতিশক্তির পরিবর্তন হয়েছে বুলেটের, তাপমাত্রার পরিবর্তন হয়েছে কাঠের। ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, তাড়াতাড়ি 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 করবেন। আজকে আমরা জুলের হানিমুনের সূত্র শেষ করব, জুলের হানিমুনের সূত্র শেষ করে আগাবো। করেন। ওকে, আসেন আরেকটা ম্যাথ করব এবার। এটা দিয়ে মোটামুটি আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মোটামুটি ম্যাথ সংখ্যা হয়ে যাবে। এই পর্যন্ত করলেই মোটামুটি হয়ে যায় আমাদের। আসেন করি লাস্ট ম্যাথ বলতে গেলে কাইন্ড অফ। আসেন একটু খেয়াল করব সবাই। আমাদেরকে বললো কি, বললো যে কোনো বরফখণ্ড কোনো উচ্চতা থেকে ভূমিতে পড়ায় 30% শক্তি অপচয় হয়। এতে বরফের 1/5 1/5 অংশ গলে যায়। বরফ টুকরাটি কত উচ্চতা থেকে পড়েছিল? বরফ টুকরাটি কত উচ্চতা থেকে পড়েছিল? একটু খেয়াল করবেন সবাই, ইম্পর্টেন্ট। কোনো বরফখণ্ড আছে, কোনো উচ্চতা থেকে ভূমিতে পড়ছে, পড়ার পর এবার একটু কাহিনী হয়েছে। এবার কাহিনীটা কি হয়েছে? 30% শক্তি কি হয়ে গেছে? অপচয় হয়ে গেছে। বলছে এতে বরফের এত অংশ গলছে, তাহলে এই অংশটা ইম্পর্টেন্ট। কত উচ্চতা থেকে পড়ছে সেটা বের করতে বলছে। তাহলে আসেন আমরা আবার একটু ভিজুয়ালাইজ করি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের কাছে একটা বরফখণ্ড আছে, ও পড়ছে কোনো একটা উচ্চতা থেকে, কত উচ্চতা থেকে? এইচ উচ্চতা থেকে পড়ছে। যখন এই জায়গায় বরফটা আসার পর 30% শক্তি অপচয় হয়েছে, তাহলে এই জায়গায় যদি ওর শক্তি ইপি হয়, এই জায়গায় ও কি শক্তিতে রূপান্তরিত হয়েছে? তাপ শক্তি। এই তাপ শক্তিতে পুরাটা রূপান্তরিত হয়েছে না, 30% অপচয় হয়ে গেছে। তাহলে ইপি এর পুরাটা কি তাপে রূপান্তরিত হয়েছে? না, ইপি এর 30% অপচয় হয়েছে, তাহলে 70% রূপান্তরিত হয়েছে। খেয়াল করবেন কত পার্সেন্ট অপচয় হয়েছে? 30% অপচয় হয়েছে, তাহলে ইপিএস 70% তাপে কনভার্ট হয়েছে। ইপিএস 70% তাপে কনভার্ট হয়েছে এবং এর 1/5 অংশ গলে গেছে। তাহলে এই জায়গায় যদি এম ভরের বরফ থাকে, তাহলে এই জায়গায় গলছে কিন্তু পুরাটা না, বরফের 1/5 অংশ। তাহলে এই জায়গায় এম ভরের বরফ থাকলেও এই জায়গায় গলছে কতটুকু? m/5 অংশ। তাহলে একটু আসুন তো, এই বিভব শক্তি 70% তাপে কনভার্ট হয়েছে। এই বিভব শক্তি 70% তাপে কনভার্ট হয়েছে। তাহলে আমরা লিখতে পারি না যে তাপ শক্তিটা আলটিমেটলি, একটু ভেঙে লিখলাম, তাপ শক্তি কতটুকু হয়েছে? বিভব শক্তি 70% রূপান্তরিত হয়েছে। সো তাপ শক্তি সমান আসলে বিভব শক্তির 70%টা। কেন? কারণ বিভব শক্তি 70% এই জায়গায় তাপে কনভার্ট হয়েছে, বাকি 30% কি হয়ে গেছে? অপচয়। তাহলে এই জায়গায় যে শক্তিটা ছিল এর পুরাটা তাপে রূপান্তরিত হয় নাই, 70% হয়েছে। এই জন্য লিখছি তাপটা বিভব শক্তি 70%। সো তাপের সূত্র কিউ, বিভব শক্তি হচ্ছে ইপি, 70% মানে 0.7 ইন্টু ইপি। 70% মানে 0.7। কেন? 70/100, রাইট? কেউ না বুঝলে একটু বলবেন। 0.7 তাপের সূত্র আমরা সবাই জানি, এম এস ডেল থিটা। বরফটা কি হয়েছে? গলছে। গোলের সূত্র কি? এমএলএফ। গোলের সূত্র কি? এমএলএফ। এখন পুরা বরফ গলছে 1/5 গলছে। কতটুকু গলছে? 1/5। তাহলে m/5 ইন্টু এলএফ ইকুয়াল টু হচ্ছে 0.7 ইন্টু উপরে কত ভরের বরফই ছিল? এম ভরের। সো এম জি এইচ। তাহলে আসেন এই এম চলে গেছে, আমাদেরকে বলছে কত উচ্চতা, তাহলে এইচ বের করতে হবে। সো এইচ সমান আসবে LF/5 ইন্টু 0.7 ইন্টু জি। সো LF এর মান কত? আবারও বরফ 3,36,000, 5 ইন্টু 0.7, জি এর মান কত? 9.8। তাহলে এত মিটার উচ্চতা থেকে পড়ছে। দেখেন সবাই বুঝছেন কিনা?
এই যে যখন অপচয় হবে তখন এ এত % তাপে রূপান্তরিত হয়েছে, তাহলে বিভব শক্তি 70% ইকুয়াল টু তাপ শক্তি, বিভব শক্তি 70% ইকুয়াল টু তাপ শক্তি। লিখছি কোন সূত্র খাটাবো, বরফটা গলছে, গললে কি MLF। m/5 কেন লিখছি, কারণ পুরা বরফ গলে নাই, 1/5 গলছে, m/5 লিখছি। বলেন কার কার সমস্যা আছে তাড়াতাড়ি। ভেরি গুড। আচ্ছা একটু মাথা রাখবেন সবাই যে আমাদের এই জায়গার মধ্যে, আচ্ছা একটু আসুন সবাই, আমাদের এই জায়গার মধ্যে যত ম্যাথ আছে, অর্থাৎ সিম্পল কথা হচ্ছে জুলের এই যে সূত্রটা আছে, এই সূত্রের মধ্যে যত ম্যাথ আছে সব সূত্রের মধ্যে, সব ম্যাথের মধ্যেই ঘুরে ফিরে আপনার এই ব্যাপারগুলো কাজে লাগবে। কোন ব্যাপারগুলো? আপনি কাজ ক্ষমতা শক্তিতে যে ব্যাপারগুলো পড়ছেন, অর্থাৎ একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তর। যেমন আমি আপনাদেরকে যদি চলতরিত অধ্যায়টা পড়াই, তখন আসলে দেখবেন এই জায়গার মধ্যে আমরা একটা হিটার দিয়ে পানি গরম করব, ঠিক আছে? চলতরিত অধ্যায় আমি পড়াবো, হিটার দিয়ে যখন পানি গরম করব পানির তাপমাত্রা চেঞ্জ হবে। এখন হিটার, ইলেকট্রিক হিটার, হিটারের মধ্যে কোন শক্তি আসবে? বিদ্যুতিক শক্তি। এটা পানিটাকে গরম করতেছে, তাহলে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত হবে। এখন আমরা বৈদ্যুতিক শক্তির ম্যাথগুলো করতেছি না, কারণ বৈদ্যুতিক শক্তি আমরা পড়ি না, এগুলো আমরা চলতরিতে পড়বো ইনশাল্লাহ, আমি আপনাদেরকে পড়ায় দেওয়ার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে ব্যাপারটা যে আমাদের জুলের সূত্র আসলে অন্য সকল শক্তিকে তাপ শক্তির সাথে রিলেটেড করছে। অন্য যত শক্তি আছে, বিভব শক্তি, গতি শক্তি, চৌম্বক শক্তি যা আছে, সব শক্তির সাথে কাকে রিলেট করছে? তাপ শক্তি। এই দুইটা শক্তি যে পরস্পর সমান, এটা দিয়ে আমাদের হচ্ছে জুলের সূত্রের যত ম্যাথ আছে সকল ম্যাথ। এই ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা জুলের বিবৃতিটা কিন্তু শেষ করছি, কিন্তু মেইন ইম্পর্টেন্ট আমি বলছিলাম ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াসের বিবৃতির ক্লাসটা কেউ পারতপক্ষে মিস দিবেন না। ক্লসিয়াসের বিবৃতির ক্লাসটাতে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আপনাদেরকে বলবো, আমরা অনেক জিনিসপত্র পড়বো। এই ক্লসিয়াসের বিবৃতিটা যারা ঠিকভাবে বুঝে, ওদের জন্য চ্যাপ্টারে 70% শেষ। জাস্ট ক্লসিয়াসের বিবৃতিটাকে যারা ঠিকভাবে খাটাইতে পারবে, ঠিকভাবে ম্যাথগুলো করতে পারবে, ঠিকভাবে বুঝতে পারবে, তাদের জন্য পুরা তাপগতিবিদ্যা অধ্যায়ে 70% কাহিনী শেষ। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। আচ্ছা বুঝছে, বাট 30% কোথায় রূপান্তর হয়েছে একটু খেয়াল করেন। 30% কোথায় রূপান্তর হয়েছে? বিভিন্ন জায়গায় রূপান্তর হইতে পারে। যেমন মনে হয় একটা বরফ পড়ছে, বরফ যদি নিচে পড়ে একটা আওয়াজ হয় না? বরফ নিচে পড়লে কি আওয়াজ ছাড়া হবে না? শব্দ হবে, ওই শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? অথবা এই যে বরফটা নিচে পড়তেছে, বরফ যখন নিচে পড়তেছে, পড়ার সময় ঘর্ষণের অভিমুখী হবে, ঘর্ষণের সম্মুখীন হবে, এই ঘর্ষণের কারণে কিছু পরিমাণ শক্তি অপচয় হয়েছে, বিভিন্ন কারণে হইতে পারে, ঠিক আছে? আর কোন কোশ্চেন? গুড কোশ্চেন, সবাই একটু কোশ্চেন করবেন। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আচ্ছা, সবাই একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটা চেয়েও পরের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। সবাইকে কাইন্ডলি ক্লাসটা করতে বলবেন। আজকে উপস্থিতিটা লাস্টের দিকে বেশ কমে গেছে, এটা দেখে আসলে একটু খারাপ লাগতেছে, তাও সবাই অনেক সাপোর্ট করতেছো, এই আর কি। একটু ক্লাসগুলো লাইভে থেকে করার চেষ্টা করবা সবাই, যেন মানে কোশ্চেন করতে পারো, বা আমিও আসলে একটু রেসপন্স পাইলে এই মানে যে আমাদের প্রোগ্রামটা আছে এটাও কন্টিনিউ করার একটা সাহস পাবো, এই আর কি। সবাই একটু ট্রাই করবা যে লাইভে ক্লাসটা করার, এবং ক্লসিয়াসের বিবৃতির ক্লাসটা হবে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবাই একটু মাথা রাখবা। ক্লসিয়াসের বিবৃতির ক্লাসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, সবাই সবার ফ্রেন্ডদেরকে অবশ্যই বলবা, এই আর কি কথা। ওকে, তাহলে থাকেন সবাই, আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকবো। সবাই একটু লাস্টে কথা শুনেন, যে হচ্ছে করোনা পরিস্থিতিটা কিন্তু আস্তে আস্তে বেশ খারাপের দিকে যাচ্ছে, আমরা সবাই জানি। আমরা আমাদের নিজেদের কথা না ভাবলেও আমাদের ফ্যামিলির কথাটা যেন সবাই একটু ভাবি, ঠিক আছে? কারণ আমাদের ফ্যামিলির যারা বৃদ্ধ আছে, আমাদের বাবা মারা আছেন, ওনাদের বেশ বয়স হয়ে গেছে, ওনাদের কিন্তু এই করোনা ভাইরাসটা খুব বেশি ভালোভাবে অ্যাটাক করে, ঠিক আছে? সবাই জানেন এটা, যে যারা একটু অসুস্থ টাইপের বা যাদের একটু বয়স বেশি, তাদের উপর করোনার এফেক্টটা কি পড়ে, একটু বেশি পড়ে। সো সবাই একটু বাসায় বাইরে গেলেও মাস্ক নিয়ে যাবেন, একটু হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, এই আর কি কথাবার্তা। আর সবাই সবার ফ্রেন্ডদেরকে আমাদের গ্রুপে ইনভাইট করবেন, এই করোনা পরিস্থিতিতে যেন সবাই তাপ গতিবিদ্যা দিয়ে আমাদের সেকেন্ড পার্টটা শুরু করতে পারে, এই আশা ব্যক্ত করে আজকে আমাদের ক্লাসটা শেষ করব আমি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস কিন্তু সোমবার ঠিক রাত 8:30টায়। ওকে, আল্লাহ হাফেজ।